আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা তিনটা দারুণ দারুণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই তিনটাই হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের অংশ। এটার সাথে আরেকটা অংশ আছে আমাদের বইয়ে, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়টা নিয়ে আমরা আরেক ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে এই তিনটে নিয়ে আমরা আগাই। তো এইগুলা বিষয়গুলা ফিজিক্সের বইয়ে থাকলেও মানে বাস্তব জীবনে এগুলোর ব্যবহার কি, এগুলা আমরা সাধারণত জানি না। তো এইখানে আমি আজকে কয়েকটা উদাহরণ তুলে ধরবো তোমাদের সামনে। আর প্রত্যেকটা মানে তিনটা টপিক, তিনটা ম্যাথ আমরা আজকে সলভ করব। তো একদম ব্যালেন্স একটি ক্লাস। তো তোমরা ফার্স্ট টু লাস্ট একদম পুরো ক্লাসটা দেখবা, তাহলে তোমাদের ইনশাআল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই আমরা কার্ড নিয়ে আলোচনা করব। তো কার্ল জিনিসটা, কার্ল হলো মানে একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণন পরিমাপ করার পদ্ধতি, ঠিক আছে? ঘূর্ণন পরিমাপের পদ্ধতি অর্থাৎ মনে করো যে যদি কোনো ফ্লো বা ক্ষেত্র এমন হয়, মানে ক্ষেত্র বলতে ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ডে যদি এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে আহ চক্রাকারে ঘুরছে, আবর্তিত হয়, তাহলে মনে করো যে সেখানে কার্ল বিদ্যমান। মানে একটা নির্দিষ্ট পয়েন্ট, এই জায়গায় আমি ছবি এড করছি, তোমরা দেখতেছো তো এখানে এক্স এবং এই জায়গায় একটা ডট দিছে। তো এখানে কেন্দ্র করে যে ভেক্টর ফিল্ড আবর্তিত হইতেছে, এইটাকে আসলে কার্ল বোঝায়। তো এখন যদি কয়েকটা উদাহরণ দেই, তাহলে উদাহরণ ক্ষেত্রে আসবে তোমার মনে করে যে আম, যখন বেসিনে পানি পড়ে, তখন দেখবে যে সেটা গর্তের দিকে ঘুরতে ঘুরতে কিন্তু নিচে নামে। তুমি দেখবে পানিটা মানে চক্রাকারে ঘুরছে, তুমি দেখবা এই ঘূর্ণনের পরিমাণটাই হচ্ছে কার্ল। আবার ধরো যে সাইক্লোন বা টর্নেডোর ক্ষেত্রে উম, বাতাস একটা কিন্তু ঘূর্ণায়মান গতিতে চারপাশে ঘুরে, এখানে বাতাসের কার্ল কিন্তু অনেক বেশি। আবার যদি ধরো যে ফ্যারাডের ল অনুযায়ী দেখো, তাহলে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের চারপাশে কিন্তু বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়, এটাও কিন্তু কার্ল। তো আহ, আমরা এগুলো আসলে জানলাম যে কি কি প্রয়োজন, কিন্তু আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে ম্যাথ আসবে। তো ম্যাথ গুলো সলভের জন্য চলো আমরা সূত্রটা দেখি। কার্লের সূত্র দেখি। তো কার্ল বেসিক্যালি হচ্ছে ভেক্টর গুণফল, ঠিক আছে? মানে ভেক্টর অপারেটর এবং আরেকটা ভেক্টর রাশির গুণফল, ক্রস গুণফল। তো তো এই সূত্রটা হইতেছে এমন যে আই কে, জে কে, কে কে, এখানে ভি1 ভি2 ভি3 হচ্ছে, ভি1 হচ্ছে আই ক্যাপের সহগ। মানে একটা পুরা যখন ভেক্টর রাশি দেওয়া থাকবে, তখন দেখবে যেমন আই ক্যাপের একটা সহগ থাকবে, জে ক্যাপের সহগ সহগ থাকবে, কে ক্যাপের সহগ থাকবে। এই সহগ গুলো হচ্ছে ভি1 ভি2 ভি3। তো কার্ল কি তাহলে? একটা কার্ল হচ্ছে একটি ভেক্টর অপারেটর, যেখানে যেটার গুণফল হচ্ছে ভেক্টর গুণফল। এখানে নেবলা হইতেছে ভেক্টর অপারেটর, আর এ ভেক্টর হলো কোনো ভেক্টর একটা ফিল্ড, আর এই দুইটার গুণফলকে বলা হয় কার্ল। তো এরপরে আসো, এখন আমরা মানে কয়েকটা তাৎপর্য নিয়ে আলোচনা করব। মানে কার্লের কয়েকটা তাৎপর্য, যেগুলো আমি তোমাদের বোর্ড বই থেকে কালেক্ট করছি। বোর্ড বই বলতে আমির হোসেন স্যারের বই থেকে কালেক্ট করলাম। তো এই কয়েকটা তোমরা একদম ভালোভাবে মুখস্থ করবা। তো প্রথমত হইতেছে যে এই ভেক্টরটা যে মানে কার্লের যে মানে দিক, কার্লের দিক দিক হচ্ছে লম্ব বরাবর, ঠিক আছে? অলওয়েজ লম্ব বরাবর ক্রিয়া করে। সেকেন্ডলি হচ্ছে কার্লের মাধ্যমে যে তোমরা ভেক্টরটা পাইতেছো, এটার মান হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ। মানে ধরো যে এখানে আমরা কিন্তু লিখছিলাম যে ন্যাবলা ক্রস এ বলতো, এখানে এখানে আমরা পাবো যে কৌণিক বেগের দ্বিগুণ, মানে ওমেগা, ঠিক আছে? কোন ওমেগা হচ্ছে কৌণিক বেগ, তো কৌণিক বেগের দ্বিগুণ।
দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফল তো ভেক্টরই হয়। তো এখানে যে আমরা ভেক্টর রাশিটা পাইতেছি এটার মান হচ্ছে গুণনখের দ্বিগুণ, আর ওমেগা কিন্তু একটা ধ্রুব রাশি। তো এরপরে আহ, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে কোনো ভেক্টর ক্ষেত্রের মানে কার্লের যে গ্রেডিয়েন্ট এটা হচ্ছে শূন্য, কার্লের গ্রেডিয়েন্ট শূন্য মানে গ্রেডিয়েন্ট হচ্ছে ডট গুণফল, ঠিক আছে। এখানে কার্লের সূত্র হচ্ছে নেবলা ক্রস এ, এটার সাথে ডট গুণফল আরেকটা হচ্ছে নেবলা, ইকুয়াল টু 0। মানে আহ, এখানে তোমরা একটা কার্ল পাচ্ছ, কিন্তু এটা হচ্ছে কার্লের সূত্র। আর এটার সাথে যদি তুমি একটা গ্রেডিয়েন্ট ডট করো, ডট গুণফল করলে এটার গুণফল আসবে 0। কোনো ভেক্টরের যদি কার্ল শূন্য হয়, ঠিক আছে, ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। এইটা 3 নম্বরটা ঘ নম্বরে খুব বেশি আছে। প্রমাণ করতে বলে যে ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল নাকি সলিনয়েডাল, এই টাইপের প্রশ্ন আসে। এটা, এই লাইনটা একদম ঠিকঠাক মতো মনে রাখবা। আর সেকেন্ডলি যেটা বললাম, এই জায়গায় এই দুটো গুলাই ফেলে, ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট গুণফল আর ভেক্টর গুণফল বা কার্লের যে গুণফল, কার্লের কার্ল গুণফল হচ্ছে যখন 0 হবে তখন অঘূর্ণনশীল হবে, আর যখন কার্ল গুণফলের সাথে গ্রেডিয়েন্ট এটার গুণফল কিন্তু 0 হবে। আর এখন আমরা কার্লটাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো। কল্পনা করে যে স্ক্রিনের মধ্যে যে ভেক্টর রাশি, ভেক্টর ক্ষেত্রটা যে আছে, এটার ক্ষেত্রের মধ্যে দিয়ে দেখো অনেকগুলা তীর চিহ্নের মতো জিনিস গেছে, তো এইগুলাকে বলা হয় ভেক্টর। ভেক্টর রেখা বলা হয়, ঠিক আছে, কিছু রেখা আছে এগুলো ভেক্টর ফিল্ডের মধ্যে দিয়ে যাইতেছে। তো এই রেখাগুলো যে যাচ্ছে দেখো অনেকগুলো রেখা সরল রেখা, আবার এই জায়গায় কিছু আছে এগুলো মানে বাঁকা বাঁকা গেছে, এগুলো বক্ররেখা। তো এই সবগুলা রেখার যখন তুমি কাজ বের করবা, তখন যখন সরলরেখাগুলোর ক্ষেত্রে ইউজ করবা, যখন বের করবা, তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, যে তুমি সূত্রটা পড়ছো 9-10-এ, অথবা ইন্টারে যারা উঠছো এখন উঠে কিছু মানে সূত্র দেখছো যে ওয়ার্ক হচ্ছে যখন সরল রেখায় চলে, মানে একটা সরল রেখার কাজ তুমি তখন বের করতে পারো যখন ফোর্স মানে বলের ভেক্টর রাশি এর সাথে সরণের ভেক্টর রাশি ডট গুণফল, ঠিক আছে, এটা তখনই কাজ করবে যখন রেখাটা সরল রেখা হবে। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে তুমি এটা কিভাবে ইউজ করবে? তো এই জায়গায় তো তুমি মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, অথবা মানে থিটা তো তুমি এখানে বের করতে ডিফাইন করতে পারতেছো না, যেহেতু বাঁকা পথে তুমি থিটা মনে করো যে বাঁকা পথে থিটা এক এক জায়গায় এক এক রকম, কিন্তু সরল রেখায় থিটা অলওয়েজ সেম থাকে। তো এই জায়গায় আমাদের আসলে ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাসটা আসে। অ্যানিমেশনে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এফটা দেখতেছো এটা কিন্তু যদি সরলরেখা বরাবর কাজ করে, এই যে এখন ক্ষেত্রগুলো দেখো, ভেক্টর ক্ষেত্রটা দেখো, সবগুলা দিক কিন্তু সরলরেখা আমি করে দিয়েছি। তো এখানে সরলরেখা বরাবর এফ কাজ করছে, দিক বরাবর ভেক্টরের দিক বরাবর এফ কাজ করছে। এইটা হচ্ছে আমাদের সরণটা। এই সরণের সাথে দেখো এফ এবং আর এর মধ্যে যে থিটা আছে, যে কোণটা আছে, এটাকে আমরা বলবো থিটা। তো এই থিটাটা দেখো প্রত্যেক জায়গায় কিন্তু সমান থাকবে, এখান দিয়ে যাচ্ছে প্রত্যেক জায়গায় থিটাটা কিন্তু সমান, কোথাও থিটা চেঞ্জ হয় না। এই জন্যই এই জায়গায় যখন আমরা এফ ডট আর করবো তখন এই জায়গায় এফ এস কস থিটা, মানে থিটাটা পরিবর্তনশীল না, থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু যদি এই যে দেখো ভেক্টর ফিল্ড এখন কিন্তু সংকুচিত হয়ে গেল। তো সংকুচিত বলতে মানে অনেকগুলো অংশ কিন্তু পাকা পাকা হয়ে গেলে এখন কিন্তু বেশিরভাগই পাকা, মানে সোজা নাই বেশিরভাগই। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবে, ঠিক আছে, এই জন্যই আমাদের বিশেষ করে ডিফারেন্সিয়েশনটা ইউজ করা হয়। তো ক্যালকুলাস আমাদেরকে কি বলে, ক্যালকুলাস আমাদেরকে বলে যে যদি জুম করে আমরা ডিফারেন্ট ধরো যে ডিফারেন্সিয়াল রিপ্লেসমেন্ট ভেক্টর পেতে পারি, ধরো যে আহ, এই যে বক্রপথটা যে আছে, এখন কাজটা কি হবে, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমরা একটা ডিআর মানে ডিফারেন্সিয়াল রিপ্লেসমেন্ট ভেক্টর পেতে পারি ডিআর, যা আমাদের মনে
ছোট অংশের বর্ণনা করে, মানে এতগুলো যে ভেক্টর আছে, এতগুলো যে দিক আছে, পয়েন্ট যে আছে, এগুলা পয়েন্ট গুলো যে দেখতেছো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা একটা করে কিন্তু বের করতে হবে, একটা একটা করে বের করে দেন আমরা যে ওয়ার্কটা পাবো সেটা মানে যোগফলটা হইতেছে মোট কাজ, ঠিক আছে?